আচ্ছা মঞ্জু ভাই, আপনার কি মনে হয় এখন সরকার আসলে চাপের মধ্যে আছে? মানে সরকারের বিভিন্ন চাপ, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাতও এক ধরনের চাপ তৈরি করছে, আন্তর্জাতিক চাপ তো আছেই, জামাতও এক ধরনের চাপ তৈরি করছে, বিশেষ করে এনসিপি অনেকটাই চাপ তৈরি করে। তো এনসিপি কি এখনো ডিপ স্টেটের পরামর্শে চলছে বা কিছু একটা ঘটাতে চাচ্ছে, এরকম কোনো আমরা দেখলাম যে ক্ষুদ্র বিষয় নিয়ে ওরা খুব তোলপাড় করে। মানে এটা কি ওদের বয়সের কারণে নাকি আসলে এখানে পরিকল্পিত আরেকটু কিছু না, আছে? ওদের তো এত কম বয়স না। হুম, ওদের তো বয়স হয়ে গেছে, এরা বেশিরভাগ তো মাদ্রাসার ছাত্র, এদের বয়স আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, জামাত তো কোনো দেশপ্রেমিক না, আপনার দল না। আপনি যদি তার ইতিহাস দেখেন, যে যখন এদেশের লোকজন পাকিস্তানের জন্য, পাকিস্তান সৃষ্টি করার জন্য বিশাল একটা আন্দোলন গড়ে তুলল, বাংলাদেশের এই ইস্ট বেঙ্গলের মুসলমানরা, যে হুম, পাকিস্তান সৃষ্টি করতে হবে, ভারত থেকে আলাদা হতে হবে, সেটা একটা কারেক্ট ডিসিশন ছিল। সেটা একটা কারেক্ট ডিসিশন ছিল। আমি মনে করি কি, যে পাকিস্তান সৃষ্টি হওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় ছিল। তা না হুম, হলে আজকে আপনি দেখেন যে পশ্চিম বাংলার মুসলমানরা একটা কোরবানি করতে পারে না। তারা ওইখানে 30% হুম, হুম, কোরবানি করতে পারে না। তাদের ওখানে ঈদের ছুটি 2 দিন ছিল, ওটাকে 1 দিন করছে। আমি মনে করি কি, 1 দিন করলেও দরকার নাই। ছুটি কাকে দেবেন আপনি? ওইখানে হুম, মুসলমানদের চাকরিজীবীর সংখ্যা 1% নিচে। তারপরে হুম, ছুটি দিয়ে লাভ কি? ওদের তো চাকরি নাই, হুম। রাইট? তা আমাদের অবস্থা তো তাই হইতো। চাকরি নাই, তারপরে ব্যবসায়ীরা তো আসলে হিন্দু, মানে যারা যেটা বলছে যে গরুর বিষয়টাই তো বেশি আসছে, গরু মহিষ যাই হোক গরুটাই বেশি এফেক্টেড। তো ব্যবসায়ী কারা? ব্যবসায়ী তো তাদেরই। শুনেন, ওইখানে পশ্চিম বাংলায় যে মুসলমানরা আছে, ভারতে যে মুসলমানরা আছে, তাদের প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয় যে তারা ভারত প্রেমিক। হুম, ভারত প্রেমিক। এখানে যখন মৌলানা আবুল কালাম আজাদ, আজাদ যখন বলল যে না, আমরা ভারতের মধ্যেই থাকবো, মৌলানা আবুল কালাম আজাদ এরকম ছিল, এসে তখন অনেকে বললো যে দেখেন, আপনি যতদিন বাঁচবেন, আপনি ততদিন প্রমাণ করতে হবে যে আপনি একজন ভারত প্রেমিক লোক, প্রত্যেক দিন আপনাকে প্রমাণ করতে হবে। হুম, হুম, সৈয়দ মুস্তফা আলীর মতো একজন মানে সেকুলার লোক, সে শান্তিনিকেতনে ছিল 1962, যখন 65-এর ওয়ার হয়। হুম, সৈয়দ মুস্তফা আলীর মতো লোক, মুস্তফা আলীর পাসপোর্ট ই করে ফেলছিল, মুস্তফা আলী পাসপোর্ট সিজ করে ফেলেছিল, যে তাকে পাকিস্তানের চর হিসেবে। সে অ্যাকচুয়ালি থাকতোই ভারতে, তার ওয়াইফ থাকতো এই এই ইস্ট পাকিস্তানে, তৎকালীন ইস্ট পাকিস্তান, রাবেয়া আলী। আচ্ছা, সে ছিল শান্তিনগরের প্রথম গ্রাজুয়েট। হুম, মোহাম্মদ বিশি আর মুস্তফা আলী দুজন ফার্স্ট গ্রাজুয়েট। এবং তার মতো একটা ধর্ম নিরপেক্ষ লোক ভূ ভারতে আপনি খুঁজে পাবেন না। সেই লোককে পর্যন্ত পাসপোর্টটাকে নিয়ে আটকায় ফেলালো ডিবি, ওইখানকার তৎকালীন ডিআইবি। এবং তার মুস্তফা আলীর কিন্তু আপনার হচ্ছিল, মানসিক ঘটছিল, বিপর্যয় ঘটছিল এই ঘটনার পরে। তো যাই হোক, অন্য কথায় আমরা চলে গেলাম, যে মূল হুম, কথাটা হচ্ছে যে এই 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 জামাত সেই সময় পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছে। হুম, আবার যখন বাংলাদেশ হয়েছে, যখন বাংলাদেশের আমরা যুদ্ধ করতেছি, তখন আবার বাংলাদেশের বিরুদ্ধে ওরা সৃষ্টির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করছে, হুম। সশস্ত্র যুদ্ধ। এরা একটা বিশ্বাসঘাতক পার্টি, একটা বেকুবের পার্টি। এরা কখনো ইতিহাসের পক্ষে থাকে নাই। সুতরাং এরা আমেরিকার কথায় যে নাচবে, তো জানা কথা, ইউনুসের কথায় যে এরা নাচবে, এটা তো বাস্তবতা। এবং আপনি দেখেন এই যে গতকালকের একটা টক শো দেখে খুবই আশ্চর্য লাগলো যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে বা একাত্তর নিয়ে কথা বললে যেভাবে জামাত বলছে ভারতপন্থী বা ভারতের দালাল। আপনি নিশ্চয়ই দেখেছেন যে দুধু ভাই কেমনটা। আমি দেখছি শামসুল, তো শামসুল এটা যখন তো দুদু দিচ্ছে, ওই ভদ্রলোক, হুম, ওই ভদ্রলোক যে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড, জামাতের লোক, ঢাকা 16 থেকে দাঁড়াইছে। ওনার একটা কথা ক্লিয়ার হয়ে গেছে, বলছে পাকিস্তান ভালো। হুম, তো পাকিস্তান চলে যাও, হুম, পাকিস্তান তোমার ভালো, পাকিস্তান তুমি চলে যাও না কেন, তুমি এখানে রয়েছো কেন? হুম, এই লোকগুলি এখনো, এখনো তারা মুনাফিকি রয়ে গেল। যে সময় বাংলাদেশ মরণপণ যুদ্ধ করতেছে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, সেই সময় এরা পাকিস্তানিদের পক্ষ হয়ে কাজ করছে। সেখানে এই মুক্তিযোদ্ধাদের ঠিকানা দিয়েছে, ধরাই দিতেছে, ধরে নিয়ে গেছে, মেয়েদেরকে ধরে নিয়ে গেছে। সেই সেই দলটার
কি নৈতিক কি আছে, সেই দলগুলো বিলুপ্ত করে নতুন ভাবে যদি ইসলামিক দল করতে চাও নতুন ভাবে করো, যেটা ব্যারিস্টার আব্দুল রাজ্জাক এটা করতে চেয়েছিল। ব্যারিস্টার আব্দুল রাজ্জাক জামাতের ব্যারিস্টার ছিল, জামাতের লোক ছিল, মানে ডেডিকেটেড, কিন্তু পরে উনি কিন্তু একটা কথা বলছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে রাজনীতি করা যাবে না, ইসলামকে বাদ দিয়েও রাজনীতি করা যাবে না। এই ধারণা বশবর্তী হয়েই কিন্তু উনি নতুন দল করার চেষ্টা করছিল, কিন্তু করতে পারেনি। আমি যে প্রশ্নে ছিলাম যে এনসিপি যে মানে কথা আমরা একটু, যেহেতু আজান হচ্ছে, আমরা একটু 1 মিনিট গ্যাপ দিয়ে তারপর আমরা শেষ করব, বলে ওই আলোচনাটা করে আমরা শেষ করব যে এনসিপির আসলে এখন বা জামাতের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, যে আগে যেরকম সরকার পরিবর্তনে আওয়ামী লীগের সময় আমরা হয়তো জানিনি, বাট এরকম একটা ঘটনা ঘটেছে, তো এরকম আবার এই সরকারকে টনক নড়ানোর জন্য আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2 মাসে সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে, ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। তো এরকম আবার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? না, তাদের পরিকল্পনা তো তারা ওপেনলি বলে, তারা প্রায়শই বলে যে শেখ হাসিনা বলে যে আমরা শেখ হাসিনাকে 36 দিনে ফেলে দিয়েছি, এই সরকার দুর্বল সরকার, একে আমরা 36 ঘন্টায় ফেলে দেব। আবার বলে যে ভায়োলেন্স যদি দেখতে চান আমরা যথেষ্ট ভায়োলেন্স জানি, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বলছে। এরা যেটা চিন্তা করে বা তারা প্র্যাকটিক্যাল মনে করে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভায়োলেন্সের মাধ্যমে এবং তাদের যে ডিপ স্টেট গ্র্যান্ডফাদার আছে তার সহযোগিতায়, অ্যাট দ্য সেম টাইম যে ব্যাপক পরিমাণ টাকা এরা লুট করে নিতে পারছে, মব ডাকাতি করে কিংবা করে চাপাচাপি সরকারি টাকায় তো একটা একটা করে বের হয়ে আসতেছে, তাদের হাতে প্রচুর টাকাও আছে। সবকিছু মিলে তারা চিন্তা করে যে আবার যদি একটা করি, আন্দোলন করে বা সরকারকে যদি ফেলে দিতে পারি আমরা হয়তো ক্ষমতায় যাব, এইটাই তাদের কার্যক্রমে এটা প্রকাশ পায়। এটা হয়তো তারা বলে না, কিন্তু আপনি যদি সবগুলো জিগসব পাজলকে মেলান তাহলে যে ভায়োলেন্সের কথা বলে। সরকার কেবল আসছে, সরকারকে তুমি সময় দেবা তো, তুমি আগেই তার দোষ ত্রুটি ধরতেছো, এখন তো দোষ ত্রুটি ধরার সময় হয় নাই, 6 মাস গেলে পরে হবে। আর দোষ ত্রুটি, এমনকি দোষ ত্রুটি তারা করছে, আমরা তো দেখি না যে ব্যাপকভাবে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে সবকিছু তো ইজিলি চলে না। তুমি 6 মাস সময় দাও, আমরা দেখি, কিন্তু 6 মাস সময় না দিয়ে যে 3 মাসের মাথায় ভুয়া মানে শব্দ উঠে, তাহলে এই সরকারের ভবিষ্যৎ কি হতে পারে? না, সরকারকে ভুয়া বলে তো আর একটা সরকারকে ফেলে দিতে পারে না। তবে তারা আবার ক্যালকুলেশন করছে যে জিনিসটা, যে প্রথমত পুলিশ আগের মতো তো আর ভায়োলেন্ট হবে না, গুলিগালাজ করবে না পুলিশ, আর্মি তো করেই নাই। পুলিশ, বিজিবি বলেন, এরা নর্মাল ক্রাউড কন্ট্রোল করতে যা লাগে তাই করবে। শেখ হাসিনার মতো কথা অনুসারে যেমন তারা আপনার গুলি চালাইছে, মানুষ মারছে, গুম করছে, এটা তো সম্ভব না। 1। 2 নম্বর জিনিস হলো যে আমেরিকা যদি তাদের পক্ষে থাকে, আর আরেকটা এলিমেন্ট যেটা আমরা কল্পনা চিন্তায় আনি না, কিন্তু বাস্তবতা হলো যে এই আওয়ামী লীগের যারা অনেক লোকজন আছে তারা কিন্তু আপনার প্রতিশোধ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু প্রতিশোধ, এবং তারাও চাবে। তাদের তো যেসব লোকজন আওয়ামী লীগের নেতা কর্মী, এখন নেতা যারা, তাদের তো কোনো নীতি নাই, তারা তো কমিটি কিনা লোকজন, তারা জামাতের সাথে যাইতে পারে, বিএনপির সাথে যাইতে পারে যদি তাদেরকে এরা রিক্রুট করে, এবং যদি বড় ধরনের আপনার হয়, আন্দোলন হয়, সেখানে তো এই আওয়ামী লীগের লোকজন জয়েন করবে। সুতরাং সরকারকে তারা এই দিয়েও চাপ দিতে পারে আর কি, সেই জন্যই তারা এইসব বড় বড় কথা বলতেছে। সেই জন্য সাধারণ যারা জনগণ, তাদের উচিত হবে এই ধরনের হটকারী কার্যক্রমকে কোনোভাবেই আশকারা দেওয়া ঠিক হবে না। আমাদের গণতন্ত্রের পথে আগায় যেতে হবে। ইলেকশন হবে, নতুন সরকার আসবে, এই সরকার যদি হয় না হয় আর্লি ইলেকশনও হতে পারে, কিন্তু সেই সময় তো আসে নাই, আপনি তো সেই সময় তাদেরকে দিতে হবে। এখানে কেন এইসব জামাতের এমপিরা, জামাত এনসিপির এমপিরা বলা শুরু করলো প্রথমে 1 মাসের মধ্যে যে আমরা আন্দোলন সংসদ থেকে টেনে রাস্তায় নিয়ে যাব? কেন? এটা তো ফ্যাসিস্টের কথা।